মিলিয়ন আইরি লেখক পর্ব 6 থেকে শেষ অংশ। রাজীব, ও তো আমার অন্য একটা বন্ধুর বউ। রফিক, ছি ছি ছি, তুই বন্ধু হয়ে বন্ধুর বউয়ের সাথে এরকমটা করতে পারলি? রাজীব, এছাড়া কি করব? আমার বন্ধু আমার কাছ থেকে ডলার ধার নিয়েছিল, ওর ব্যবসায় লস হয়ে সব কিছু হারিয়ে ফেলে। আর ওর বউয়ের উপর আমার একটু লোভ ছিল বরাবের মতো। সেজন্য আমি বন্ধুকে বলি, যদি ওর বউকে আমার কাছে 7 দিনের জন্য রাখে, তাহলে আমি ওর ধার মাফ করে নিব। রফিক, ছি ছি ছি, তুই ডলারের জন্য এভাবে বন্ধুর বউয়ের সাথে এই সব করতে তোর লজ্জা করে না? রেগে রাজীব, কিছু করার নেই। আমার তো বউ অনেক আগেই মারা গেছে, সেজন্য নিজের চাহিদার কথা। রফিক, আর বলতে হবে না। এরকমই যদি হয়, তুই বিয়ে করে ফেল। তা না করে তোর বাসায় একটা বাচ্চা আছে, যদি এই সব দেখে তাহলে কি ভাববে বলতো? রাজীব, আরে হো, ও সবই জানে। রফিক, তোর বাচ্চা ছেলের সামনে এই সব করতে তোর কি লজ্জাও করে না? রাজীব, দেখো, সবই জানে। তাছাড়া আমার ডলার না দিলে এই ছাড়া তো কোন উপায়ও নেই আমার। রফিক, আমি তোর সাথে বিজনেস করব না। তুই আমার বাড়ির জমির দলিল আমাকে বুঝিয়ে। রাজীব, তুই কিন্তু ভুল করছিস। সামান্য একটা কারণে তুই এরকমটা করবি আমার সাথে? রফিক, আজকে তোর বন্ধু এরকম অবস্থা হয়েছে বলে তুই এরকম একটা কাজ করতে পারলি ওর সাথে, সেখানে ভবিষ্যতে আমারও যদি সেই এরকম অবস্থা হয়, তাহলে তো তুই আমার, ছি ছি ছি, আমার বলতেও লজ্জা হচ্ছে। রাজীব, তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করলি না। রফিক, আর যাই করি না কেন, তোর সাথে তো কখনো আমি বিজনেস তো দূরের কথা, বন্ধুত্ব রাখবো না। এরপর রফিক চৌধুরী তার জমির দলিল নিয়ে চলে আসে, এইদিকে রাজীব তার বন্ধুর সাথে রঙ্গ লীলায় মেতে উঠতে থাকে। কয়েকদিন পরে রফিক চৌধুরী তার সব কিছু বিক্রি করে দূরে অন্য জায়গায় চলে যায়, এরপর নতুন করে শুরু করে ব্যবসা। এখানে অতীত শেষ করলাম, সবটা বলার পরে। তার মানে উনি আগে থেকেই খারাপ ছিল? রফিক, তা আমি আগে জানতাম না। ভালোই করেছো, ওনার ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলনি। যেখানে ওর বাবা এরকম সেখানে আর ভালো হবে কি করে? রফিক, সেটাই তো। তাহলে তো আমাকে চিনতে পারবে না। রফিক, যদি জানে তুই আমার মেয়ে, তাহলে তোর ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। তাহলে কি আমি পরিচয় গোপন রাখব? রফিক, বলা তো যায় না, কখন আবার তোর দিকে হাত বাড়িয়ে বসে। ভালোই করেছো, ওই ছেলের সম্পর্কে আমাকে বলে। এইদিকে পরের দিন অভি সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে আসে, আর অন্য দিকে রিয়াজের সাথে তো আসেই। ভার্সিটিতে এসে দেখে রিয়াজ কিছু মেয়ের সাথে বসে আছে আর কথা বলতে বলতে ওদের শরীরে হাত দেয়। বাবার স্বভাব ছেলে তো পাবেই। লুচ্চা ছেলে কোথাকার, একদম বাবার মতো হয়েছে। এইদিকে আজকে অভি আর রিয়াজের সিকিউরিটির জন্য কোন কিছুই হচ্ছে না। সবাই কেমন একটা ভয় ভয় আছে। আপনাদের তো আকাশের কথা বলতেই ভুলে গেছি। আকাশও তখন ওখানে ছিল, তবে দাঁড়িয়ে আছে আর শুধু দেখতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে রিয়াজের বাবা রাজীব চৌধুরী আসে। উনি অভিকে বিভিন্নভাবে ধমকাতে থাকে। আসলে অভির চেয়ে রিয়াজের বাবার অনেক ক্ষমতা, যা অভি ভালোই বুঝতে পেরেছে। কেননা অভি ওর বাবাকে কল দিয়ে বুঝতে পারে। এইদিকে ভয় ভয় আকাশকে সবটা বলে দেয় রিয়াজের ব্যাপারে। অভিকে কিছুক্ষণ ধমকানো শেষ করে রিয়াজের বাবা মিস্টার রাজীব চৌধুরী চলে যায় ওখান থেকে। উনি যাওয়ার পরেই, আকাশ, তুমি কি শিওর? হ্যাঁ, শিওর। এখন রিয়াজ যদি আমাকে চিনতে পারে, তাহলে তো আমি শেষ। আকাশ, আচ্ছা, আমি দেখতেছি। এইদিকে আকাশ ওই দিকে যায়, অন্য দিকে একটা হাসি দেয়। কেননা আকাশকে একটা শিক্ষা দিতে চেয়েছিল, আর আজকে তা সম্ভব হতে চলেছে। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আসলে যাই বলেছে সত্যি বলেছে, কিন্তু আকাশ তো এই সব কথা মোটেও নিতে পারেনি। সেজন্য রিয়াজের কাছে যায়। রিয়াজ, ওই তুই কেহ রেহ?
আকাশ, আমি এই ভার্সিটিতে পড়ি, তা তোর শরীরে নাকি অনেক চর্বি জমে গেছে, সেগুলো বের করার জন্য এসেছি আমি। আকাশের কথা শুনে রিয়াজ হাসতে থাকে, কিন্তু কি করবে, এমন একটা কথা বলেছে, যে না হেসে আর পারছে না। কিছুক্ষণ পরে, রিয়াজ, তুই কি জানিস, আমি তোকে এখানে মেরে ফেললেও কেউ আমার কিছুই করতে পারবো না। আকাশ, যদি আমি তোকে মেরে ফেলি? রিয়াজ, ওই, তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে মারার স্বপ্ন তুই দেখিস কি করে? আমার আশেপাশে এই সিকিউরিটি দেখেও কি তোর একটুও ভয় লাগে না? আকাশ, এরা বড় জোর কি করবে আমার? তাছাড়া এরা কিছুই করতে পারবে না। তোকে যা বলার ছিল, সাইডে আয়, তোর সাথে কথা আছে। রিয়াজ, যা বলার এখানে বল। আকাশ, এখানে বলার মতো হলে তো বলতামই। রিয়াজ, ঠিক আছে, চল তাহলে। এইদিকে অভি আসতে চাইলে ওকে ওকে বাধা দেয়, এরপর নিজেই চলে আসে রিয়াজকে নিয়ে। একটু পরে, রিয়াজ, এখন বল কি হয়েছে? আকাশ, আমি বলতে এসেছি, আপনি অভিকে একটা শিক্ষা দিন। রিয়াজ, আমি কি এখানে পড়াশোনা করাতে এসেছি নাকি যে ওকে শিক্ষা দিব আমি? আকাশ, এই শিক্ষা সে শিক্ষা না। রিয়াজ, তাহলে কোন শিক্ষা? এরপর রিয়াজকে ইশারায় কিছু বুঝাতে থাকে, কিন্তু রিয়াজ কিছুই বুঝতে পারে না। এইদিকে বাকিরা তো তাকিয়ে দেখতে থাকে, কি হচ্ছে ওখানে তা দেখার জন্য। রিয়াজ, আমি তো কোন কিছুই বুঝতে পারছি না। আকাশ, আমি কি প্র্যাকটিক্যাল করে তা বুঝিয়ে দিব। রিয়াজ, ঠিক আছে, বুঝা তাহলে। কথাটা বলা মাই আকাশ রিয়াজকে দুইটা ঘুষি মারে, এতে রিয়াজ তো রেগে যায় আর ওর সিকিউরিটি গুলো আসতে থাকে রিয়াজের দিকে। এই দিকে অভিসহ বাকিরা তো অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়াজ, তোর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? তোকে তো আমি। আকাশ, আরেহ, তুমি তো বললে প্র্যাকটিক্যাল ভাবে করে দেখাতে। এরা কথা বলছে ততক্ষণে ওখানে সিকিউরিটি চলে আসে। এসেই আকাশকে ধরে ফেলে। আকাশ, আরেহ, কি করছো? আমাকে কেন ধরেছ? আমি তো তোমাদের স্যারকে বুঝাতে এরকম করেছি। সিকিউরিটি, তুই কি আমাদের বোকা পেয়েছিস? আমরা ওখান থেকে দেখেছি তুই স্যারের মুখে ঘুষি মেরেছিস আর স্যারের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ওই, তোরা আগে এটাকে মার। যেই ওরা মারতে আসবে, রিয়াজ ওদের থামিয়ে দেয়। রিয়াজ, মারতে হবে না ওকে। তোমরা ওখান থেকে যাও, বাকিটা আমি এর সাথে বুঝে নিচ্ছি। ওরা চলে যাওয়ার পরে বাকিরা তো বলা বলি করতে থাকে। এইদিকে এরা তো অনেক বেশি অবাক হয় আকাশের এমন কাণ্ড দেখে। রিয়াজ, তুই এরকম ভাবে প্র্যাকটিক্যাল দেখানোর কি দরকার ছিল? আকাশ, এরকমটা না হলে তো তোমাকে বুঝাতে পারতাম না। রিয়াজ, তাহলে কি এখন অভিকে মেরে আসবো? আকাশ, আগে হসপিটালে যাও, পরেও অভিকে দেখতে পারবে। রিয়াজ, ঠিক আছে, যাচ্ছি। এইদিকে রিয়াজ আকাশকে কোন কিছু না বলেই সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে বাকি সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, একটু আগে কি হয়েছে তা বুঝার জন্য। যখনই আকাশ ওদের সামনে আসে তখনই সবাই আকাশের সাথে কথা বলার জন্য আসে। রিমু, কিভাবে করলে এই সব? রিয়াজের মতো ছেলেকে তুমি মারলে কি করে? রকি, আমাদেরও বলো। রনি, আমিও শুনতে চাই, তাহলে এরপর ওকে যেখানেই পাবো সেখানেই মারবো। অভি, চুপ করো তোমরা। তুই বল, রিয়াজকে মারার এত সাহস তুই ফেলি কি করে? আকাশ, এই সব সাহস তো আমি ইরার কাছ থেকে পেয়েছি। ইরা, এই ভেটা বলে কি এইগুলো? এই তো দেখি সত্যি সত্যি আমাকে ফাঁসিয়ে ছাড়বে মনে হচ্ছে, মনে মনে। আকাশ, কি ব্যাপার, তুমি চুপ কেন ইরা? বলো ওদের সব কিছু। ইরা, আমি কি বলবো, আমি তো নিজেই জানি না। আকাশ, তাহলে আমি কি সবটা বলে দিব? অভি, সবটা বলতে কি কি? ইরা, অভি, কোন কিছু না, ও এমনিতে মজা করছে। অভি, আমিও শুনি কি নিয়ে মজা করছে, বলো বলো, তাড়াতাড়ি করে বলো। ইরা, এই, তুমি কিছুই বলবে না? আকাশ, ইরা তো মানা করছে। অভি, তুমি বলো, আমরা শুনতেছি। আকাশ, ইরা আমাকে বলেছে, আমি যদি ইনস্টামিলিয়নাইরি লেখক পর্ব 07। আকাশ, ইরা আমাকে বলেছে, আমি যদি রিয়াজকে মারতে পারি তাহলে ও সবার সামনে আমাকে চুমু দিবে।
কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় ইরা নিজেই। ইরা, ওই আমি তোকে কখন বলেছি এই কথাটা? আকাশ তখন যে বললে, তুমি যদি তাই বলতে, আমি কি এত কিছু করতাম? ইরা, তাই বলে আমি এইটা যে করব, তা তো বলিনি। অভি, আচ্ছা থাক ইরা, ছেলেটা এত কিছু করেছে, তার জন্য একটা চুমু দিয়ে দে। তাছাড়া ওই ছেলেটার অনেক পাওয়ার, ওর সাথে পেরে উঠা আমার কম্ব না। কিন্তু আকাশ এতগুলো সিকিউরিটি মাঝে রিয়াজকে মারল আর রিয়াজ ওকে কোন কিছুই বলল না, এটা ভেবে আমি অবাক হচ্ছি। রিমু, আমি নিজেও তো অবাক হচ্ছি। রিয়া, সাথে আমিও। ইরা, তোরা শুধু অবাক হতেই থাক। আমি যে কিছু বলবো তার তো উপায়ও নেই। ঠিক আছে, দিচ্ছি চুমু। এরপর সবার ইরা আকাশের মুখে চুমু দিতে যায়, চোখ বন্ধ করে, কিন্তু ততক্ষণে আকাশ মুখটা একটু ঘুরিয়ে নিলে ইরার ঠোঁট আর আকাশের ঠোঁট একত্রিত হয়ে যায়। এতে তো বাকিরা আরো বেশি অবাক হয়। ইরা তো মুখ ভেবে চুমু দেয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে এটা অন্য কিছু, কিন্তু ততক্ষণে অনেক কিছুই হয়ে যায়। কোন মতে ছেড়ে দেওয়ার পরে। ইরা, এটা কি হলো? আকাশ, কই কি হলো? ইরা, আমি তো মুখে দিতে চেয়েছি, কিন্তু সেটা ঠোঁটে কিভাবে হলো? আকাশ চোখ বন্ধ করে দিলে, কোন জায়গার চুমু, কোন জায়গায় এসে কিস হয়ে যায়, তা তো আর বলা যায় না। ইরা, চলি তাহলে আমি। এরপর যে যার মতো চলে যায়, ওরা যাওয়ার পরে বাবু, অন্তর, শাকিল আসে আকাশের কাছে, সেই কথা। বাবু, তোর কি মাথা ঠিক আছে? তুই ওর মতো একটা ছেলে থাপ্পড় মারতে কেন গেলি? আকাশ, কি করব, ছেলেটা নয় তো ইরার দিকে হাত বাড়াবে। বাবু, তোর কি মনে হয় ছেলেটা তোকে ছেড়ে দিবে? আকাশ, আমাকে ছেড়ে দিলেও আমি যে ওকে ছাড়ব না। বাবু, মানে কি আকাশ? তুই কেন ওর মতো ছেলের সাথে লাগতে এসে নিজের জীবনটা দিবি? আকাশ, আমার কোন ক্ষতি করতে পারবে না। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা। এইদিকে ওখান থেকে বের হয়, তখন ওরা আসে বাহিরে। বাকিরা নিজেদের পছন্দ মতো কিছু কিনতে থাকে, কিন্তু আকাশের কাছে ডলার নেই বলে চুপচাপ আছে। তা বুঝতে পেরে বাকিরা মিলে ডলার দিয়ে আকাশকেও গেঞ্জি কিনে দেয়। 7 দিন পর আকাশ ভার্সিটিতে আসে, কেননা রিয়াজ যদি জানতে পারে সবটা, তাহলে তো আকাশের চাটনি বানিয়ে দিবে, সেজন্য কয়েকদিন আর ভার্সিটিতে আসেনি। ভার্সিটিতে এসে ওদের সাথে আড্ডা দিচ্ছে, তখন জানতে পারে। আকাশ, কি বলছো, কাল তোমার জন্মদিন? ইরা, হ্যাঁ, সেজন্য আমি তোমাদের দাওয়াত দিতে এসেছি, তোমরা সবাই তাহলে চলে আসিও। আমি আজকের মতো গেলাম, আমার তো অনেক কাজ আছে। আকাশ, ইরা, আমি আসবো কি? ইরা, আমি তো একটু শপিং যাব। আকাশ, তাতে কি? আমিও আসি তোমার সাথে। ইরা, ঠিক আছে চলো। ওরা দুজনে শপিংয়ে যায়, এরপর ইরা জন্মদিনে পরার জন্য ড্রেস কিনে, আর ওই ড্রেস যখন ট্রায়াল রুমে যায় পরার জন্য, তখন কিছু একটাতে বেঁধে আটকে যায়, না পারছে ঠিক মতো খুলতে আর নাই পারছে ঠিক মতো পরতে। এরকম অবস্থায় ইরা আকাশকে ডাক দেয়। আকাশও ভিতরে ঢুকে অবাক হয়ে যায়, সাথে চোখ বন্ধ করে রাখে। ইরা, তুমি কেন চোখ বন্ধ করতে গেলে? আকাশ, তুমি নিজের দিকে তাকাও, এরকম অবস্থায় দেখলে নিজেকে কন্ট্রোল কি করতে পারবো? ইরা, আমি আছি এক জ্বালায়, তুমি আছো এইগুলো নিয়ে। আকাশ, দেখো পরবর্তীতে কিছু হলে আমি কিন্তু দায়ী না। ইরা, বোকানি বন্ধ করে ড্রেসটা দেখো কোন দিক দিয়ে আটকালো। এইদিকে অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পায় একটা বাটন আটকে আছে, যার জন্য এরকম ভাবে আটকে আছে। ইরা, কিছু কি পেয়েছো? আকাশ, একটা বাটন খুলতে হবে। ইরা, তাহলে দাঁড়িয়ে না থেকে খুলো সেটা। আকাশ, কিন্তু খুলতে গেলে যে তোমার বুকে টার্চ লাগবে। ইরা, এখানে আমি আটকে আছি, তার চিন্তা না করে শরীরে টার্চ লাগবে, সেজন্য চুপ করে বসে থাকবে নাকি? আকাশ, ঠিক আছে দেখতেছি। এরপর আকাশ হাত দিলে ইরা তো কেঁপে উঠে আকাশের স্পর্শে। এক কথায় ইরা অনেকটা কেঁপে উঠে, তাও নিজেকে সংযত রেখে। ইরা, হয়েছে কি? আকাশ, একটা সুতো আছে, ওই সুতোটা কাটলেই হয়ে যাবে,
যার জন্য দাঁত দিয়ে দিয়ে সুতো কাটতে হবে, তাহলেই হবে। ইরা তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কেটে আমাকে উদ্ধার কর। এরপর মুখ ঢুকিয়ে দাঁত দিয়ে কেটে নেয় সুতো, এতে জামা বাহির করে। কিন্তু ততক্ষণে ইরার অনেকটা অন্তর্কম হয়ে যায়, সাথে আকাশ নিচেও। এরপর ইরা না চাইতেও আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। মোটামুটি 20 মিনিট পর ইরা বুঝতে পারে কি হচ্ছিল এতক্ষণ ধরে। আর এতক্ষণ ধরে মনে হচ্ছিল ইরা একটা মায়ার ঘোরে ছিল। ব্যাপারটা বুঝতে পেরে আকাশ, সরি আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। ইরা, আমি জানি এখন যা হয়েছে তার জন্য কারোরই দোষ নেই। আচ্ছা আমি এই ড্রেস নিব না। আকাশ, এই ড্রেসে তোমাকে অনেক মানাবে। আসলে তুমি যদি সবটা ঠিক করে তারপর পরতে তাহলে এরকমটা হতো না। সেজন্য এখন পরো, দেখবে ঠিকই লাগবে। এরপর পরতে থাকে, এবার আর কোন সমস্যা হয়নি। এরপর ইরা ড্রেস খুলে ফেলে। তারপর বাকিটা পরে বের হয়। সাথে আকাশকে কিছু কিনে দেয়, যেন জন্মদিনে পরে আসতে পারে। এরপর বিল দিয়ে চলে আসে ডায়মন্ডের দোকানে। আসলে ইরা একটা নেকলেস আর কানের দুল নিবে, সেজন্য আসা এখানে। কেননা ওর বাবা ওকে গিফট দিবে, সেজন্য ইরা পছন্দ করে কিনতে এসেছে। কিন্তু ওখান থেকে একটা নেকলেস আর কানের দুল পছন্দ হয়, সেজন্য দাম জিজ্ঞেস করে। ইরা, এটার দাম কত? ম্যানেজার, আপনি কি পুরো সেট নিবেন? ইরা, জি, পুরোটাই নিব। আপনি এই হারের বিশেষত্ব বলুন, মানে গুণগুলো। এরপর ম্যানেজার এমন কিছু বলে, যা শুনে ইরা তো অবাক হয় অনেক বেশি করে। ইরা, আচ্ছা এটার দাম কত করে? ম্যানেজার, এই তো ম্যাডাম $5 লাখ। কথাটা শুনে ইরা তো অবাক হয়, কেননা এইগুলোর দাম বাংলায় হিসেব করলে 5,85,00,000 টাকা হয়। ইরা, এই তো অনেক ডলার। এত ডলার তো নেই। আকাশ, তাহলে অন্যটা দেখো। ইরা, সেটাই করব। এরপর ইরা অল্প দামের মধ্যে কিছু কিনে নেয় আর চলে আসে ওখান থেকে। এরপর আকাশকে ওর বাড়িতে পৌঁছে দেয়। গাড়ি থেকে নামার সময়ে ইরা, সময় মতো চলে আসিও। আকাশ, ঠিক আছে চলে আসবো। পরের দিন আকাশ রেডি হয়ে চলে আসে ইরার জন্মদিনে। এই দিকে সবাই মোটামুটি অনেক কিছু উপহার হিসেবে নিয়ে আসে। তাদের মধ্যে আকাশ ওর হাতে একটা বক্স নিয়ে এসে ইরার হাতে দেয়। আকাশ, জন্মদিনের শুভেচ্ছা রইল। ইরা, থ্যাংক ইউ। তা তোমার হাতে ওটা কি? আকাশ, এই তো সামান্য একটু উপহার এনেছি তোমার জন্য। অভি, সামান্য উপহার তাহলে তো দেখতে হয়। রিয়া, আমরাও দেখি। রিমু, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি করে এটা খোলা শুরু করি। এরপর ওরা বাক্স খুলে একটা হার আর কানের দুল দেখতে পায়, তার সাথে হাসতে থাকে। অভি, এই সামান্য উপহার। ইরা, কই দেখি কি এনেছে। বক্স হাতে নিয়ে হার আর কানের দুল দেখে অবাক হয়ে, কেননা এটা কই কানের দুল যেটা ইরা গতকাল ডায়মন্ডের দোকানে দেখেছিল। ইরা, তুমি এটা কোথায় ফেলে? আকাশ, তুমি যেটা ভাবছো এটা তা না। ইরা, সে রকমই হবে। অভি, ইরা তুই কি এটা পরবি নাকি? ইরা, এনেছে যখন পরি না একবার। এরপর আকাশের দেওয়া এইগুলো পরে নেয়। তবে ইরাকে এত মানিয়েছে যা বলার বাহিরে। বাসায় অনেক আলো ছিল বলে নেকলেস থেকে কোন আলো আর বের হয়নি। সেজন্য ইরা নিজেও বুঝতে পারেনি। এইদিকে ইরাকে কেটে একে সবাইকে খাইয়ে দেয়। এরপর ইরা ওখানে কিছুক্ষণ থেকে চলে যায় ওর রুমে ড্রেস চেঞ্জ করার জন্য। এই ফাঁকে বাকিরা তো আকাশকে অপমান করতে থাকে। এইদিকে ইরা ওদের কাছে আসতেই বুঝতে পারে কিছু একটা তো হয়েছে এখানে। এইদিকে বাকিরা এরপর কথা শোনাতে থাকে। যা ইরার প্রথম প্রথম শুনে একটু খারাপ লাগলো। কেননা আজকের ঘটনার পরে ইরা একটু হলেও ফুটবল হয়েছে আকাশের উপরে, সেজন্য সবার কাছ থেকে উঠিয়ে নিয়ে একটু সাইডে আসে আকাশকে নিয়ে। আকাশ, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? ইরা, একটা কথা জানার জন্য। আকাশ, কি কথা বলো? ইরা, তুমি সত্যি করে বলো তো। আকাশ, কোন সত্যি? ইরা, ওই ইনস্টামিলিয়নারি লেখক। পর্ব 08। ইরা, ওই হারটা কি সত্যি আসল নাকি নকল?
আকাশ, ওই দিন তো তুমি এটার দাম শুনলে, তাহলে তোমার মনে হলো কিভাবে এটা আমি কিনতে পারবো? ইরা, কিন্তু এটা তো হুবহু ওটার মতোই। আকাশ, এটা নকল যা আমি $50 খরচ করে কিনেছি। এরপর ইরা কোন কিছু বলেনি। এইদিকে পার্টি শেষ, সেজন্য সবাই যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন সকালে ইরা সে বক্স নিয়ে চলে আসে ডায়মন্ডের দোকানে, যে দোকান থেকে ইরা এই নেকলেস দেখেছিল। কিন্তু বেশি থাকার জন্য কিনতে পারেনি। ভিতরে এসে ইরা, আপনাদের ম্যানেজারকে একটু ডেকে দিবেন, ওনাকে এই বক্সটা দেখানোর ছিল। ছেলে, জি ম্যাম, আপনি 1 মিনিট অপেক্ষা করুন। আর আপনার হাতে এটা কি? ইরা, এটাই তো ওনাকে দেখানোর ছিল। ছেলে, স্যার তো একটু বাহিরে গেছে, আসলে 1015 মিনিট লাগবে, ততক্ষণে আপনি এটা বের করেন। দেখি এটার মধ্যে কি আছে। এরপর ইরা বক্স খুলে ওনাদের নেকলেস আর কানের দুলটা দেখায়। ছেলেটি এইগুলো দেখে অবাক হয়। ছেলে, ম্যাম, এটা আপনার কাছে কি করে এলো? ইরা, যেভাবে হোক এসেছে। আপনি এটা চেক করে বলতে পারবেন কি এটা আসল নাকি নকল? ছেলে, সরি ম্যাম, এটা তো আমি বলতে পারবো না। এটা তো স্যারই একমাই বলতে পারবে, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নেকলেস। এটা আসল নাকি নকল তা একমাই উনি বলতে পারবেন। এভাবে কথা বলতে বলতে ম্যানেজার চলে আসে। ম্যানেজার এসে জিজ্ঞেস করে, ম্যানেজার, কি হয়েছে? আমাকে এভাবে আসতে বলেছ কেন? ছেলে, স্যার, উনি একটা নেকলেস নিয়ে এসেছে, এটা আসল নাকি নকল তা জানার জন্য। ম্যানেজার, কই দেখি তো হারটা। এরপর ম্যানেজার হারটা দেখে চিনতে পারে, আর ওটা টেস্ট করতে থাকে। টেস্ট করা শেষ হলে ম্যানেজার, এটা আপনি কোথায় ফেলেনন? ইরা, আপনি আগে এটা বলুন, এটা আসল নাকি নকল? ম্যানেজার, আমি বাকিটা পরে বলতেছি। আপনি আগে এটা বলুন, এই হার চুরি করেছেন নাকি কেউ দিল? ইরা, এটা কি ধরনের কথা বলছেন? গতকালই আমি আপনাদের এখানে এসে এর হারটা দেখলাম। দাম অনেক বেশি থাকার কারণে আমার আর কেনা হয়নি। ম্যানেজার, আমার সবই মনে আছে। আর এই হারটা আজকে আমাদের বড় কাস্টমার কিনে নিয়েছে, কিন্তু এই হার আপনাকে কে দিল? ইরা, তার মানে আপনি বলতে চাইছেন এটা আসল? এটা তো আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছে। গতকাল আমার সাথে যে এলো, আমার বয়ফ্রেন্ড। ম্যানেজার, জি ম্যাম, এই হারটা আসল। ছেলেরা তার স্ত্রীকে পর্যন্ত এত দামি হার দেয় না, সেখানে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিয়েছে। এমনটাও তো হতে পারে উনি চুরি করেছে আমাদের গুরুত্বপূর্ণ কাস্টমার থেকে। আপনি একটা কাজ করুন, ওনাকে কল দিয়ে বলুন এখানে আসার জন্য। ইরা, ওর জন্য আমাকে এখানে অপমানিত হতে হচ্ছে, ওকে তো একটা শিক্ষা দিতে হবে। এই বলে আকাশকে কল দিয়ে এখানে আসার জন্য বলে 30 মিনিটের মধ্যে চলে আসে এখানে। আকাশ, কিছু কি হয়েছে? ইরা, তুমি এই হার কোথায় থেকে কিনলে? আকাশ, কোথায় থেকে আবার এখান থেকে, কিন্তু তুমি এই হার এখানে কেন আনতে গেলে? ইরা, তার আগে এটা বলো, তুমি এত ডলার ফেলে কি করে? আকাশ, যেখান থেকেই পাই, তাছাড়া তোমার এটা পছন্দ হয়েছে, সেজন্য আমি কিনে দিলাম। ম্যানেজার, এটা আপনি কিভাবে কিনলেন? এটা তো আমার গুরুত্বপূর্ণ কাস্টমার কল দিয়ে কাউকে পাঠায়, আর আমি ওনার হাতে এটা দেই। আমার যতদূর মনে পড়ে, এটা আপনি ছিলেন না। আকাশ, ওটা আমি ছিলাম না, কিন্তু আপনি যার সাথে কথা বলেছিলেন, ওই লোকটা আমিই ছিলাম। ম্যানেজার, তা কি করে সম্ভব? আকাশ, আপনি ওই নাম্বারে কল দিন, আর এইটা হচ্ছে আমার মোবাইল, তাহলে তো আপনি বুঝে যাবেন। ম্যানেজার কল দেয়, সাথে সাথে আকাশের ফোনে কল আসে। এরপর ম্যানেজারের বিশ্বাস হয় এটা উনিই ছিল। এরপর ম্যানেজার ক্ষমা চেয়ে নেয়। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। রাস্তায় ইরা তো নানা ধরনের প্রশ্ন করতে থাকে। ইরা, তুমি এতগুলো ডলার ফেলে কোথায়? আকাশ, তা জেনে তুমি কি করবে? তোমার তো হার ভালো লেগেছিল, সেজন্য কিনে নিলাম। ইরা, তাই বলে কোটি ডলার খরচ করবে? আকাশ, তুমি আমার একমাই গাফ, তাছাড়া আমার যা কিছু আছে সবই তো তোমার। সেজন্য তোমার জন্য খরচ না করলে
আর কার জন্য খরচ করব বলো? ইরা, আমি তাহলে বাসায় যাচ্ছি, তোমাকে নামিয়ে দেই তাহলে বাসায়। আকাশ, আমি হেঁটে চলে যেতে পারবো। ইরা, তোমার কাছে কি ভাড়া নেই? আকাশ, না, $1ও নেই। এবং কি সকালে খেয়েও আসতে পারিনি, পকেটে ডলার ছিল না বলে। ইরা, কি, তোমার কাছে যদি ডলারই না থাকে, তাহলে তুমি এটা কিনলে কি করে? আকাশ, এটা তো এমনিতে কিনেছি। ইরা, হয়েছে আর বলতে হবে না। চলো এখন আমার সাথে। এইদিকে আকাশকে জোর করে নিয়ে গাড়িতে বসায়, তারপর ওরা একটা রেস্টুরেন্টে এসে বসে। এইদিকে ওয়েটার এসে খাবার দিয়ে যাও। ওরা খেতে থাকে, তখন ইরা, তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আকাশ, আবার পালিয়ে যাবে না তো? ইরা, তোমার কি মনে হয়? আকাশ, আমি এমনিতে বললাম, কারণ পকেট পুরো খালি তো, পরে দেখা যাবে এরা হয়তো পুলিশে দিবে, নয়তো এখানে কাজ করাবে। ইরা, এতটা খারাপ না আমি, 5 মিনিট লাগবে, ততক্ষণে তুমি খেতে থাকো। এইদিকে আকাশ খেতে থাকে, অন্যদিকে ইরা ওয়াশরুমে এসে ভাবতে থাকে। ইরা, এটা কি হলো? আমি তো আকাশের সাথে প্রেমের অভিনয় করার কথা ছিল। ওকে পদে পদে অপমান করার কথা ছিল, কিন্তু আমি ওকে উল্টো ভালোবেসে ফেলেছি। একটা ছেলে আমাকে কতটা ভালোবাসতে পারলে, আমার পছন্দের জিনিস এভাবে আমাকে উপহার দিতে পারে, তাও কোটি ডলার খরচ করে। অথচ ওর কাছে সামান্য নাস্তা খাওয়ার জন্য ডলার থাকে না, সেখানে কি না বুঝতে পারছি না কি করব আমি। ওকে কি কষ্ট দেওয়াটা ঠিক হবে, নাকি ওকে ভালোবেসে আমি আপন করে নিব? কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, যেভাবে চলছে চলতে থাক, বাকিটা পরে দেখা যাবে। কথাগুলো ভাবতে ভাবতে ইরা কাজ শেষ করে বের হয়। এইদিকে আকাশের সামনে এসে চমকে উঠে, কেননা রিমু আর রিয়া এখানে কি করে এসেছে, তাই ভাবতে থাকে। এইদিকে ওরা আকাশকে উল্টো পাল্টা কিছু বলে কি না, তা জানার জন্য চলে আসে ওদের কাছে। ইরা, কি ব্যাপার, তোরা এখানে কি করে? রিমু, আমরা তো এসেছি খেতে, কিন্তু তুই এখানে কেন, তাও ওর সাথে? ইরা, আমরা তো এসেছি খেতে। রিয়া, তাহলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসি, কি বলিস রিমু তুই? রিমু, কথাটা কিন্তু মন্দ না। রিয়া, তাহলে বসে পড়। এরপর ওরা নতুন করে আবার খাবার অর্ডার করতে থাকে, এরপর খাওয়া শুরু করে দেয়। এই দিকে রিমু একটা ড্রিঙ্কস অর্ডার করে, যার দাম $200। ইরা, দেখ এত দামি ড্রিঙ্কস, তোদের কি মাথা খারাপ হয়েছে? তাছাড়া আমি এত ডলার সাথে করে নিয়ে আসিনি। রিয়া, তুই কেন দিবি? ইরা, তাহলে কি বিল তোরা দিবি? রিমু, বিল আমরা কেন দিব? ইরা, তাহলে কেহ শুনি, তোরা যা কিছু অর্ডার করেছিস, এতে তো মোটামুটি আজকেই তোরা $3,400 খরচ করে ফেলেছিস, তাহলে এতগুলো ডলার দিবে কি করে? রিয়া, তা আমরা কি জানি? ইরা, মানে কি? তোরা খেতে এসেছিস, তোরা আলাদাভাবে খেলেই তো পারিস। তা না করে, ওর উপরে এত ডলার চাপিয়ে কেন দিবি? রিমু, তো কি করব? আকাশ, থাক আমি বিল দিব। তাও তোমরা ঝগড়া থামাও। ইরা, কি, আমি ঝগড়া করি? আকাশ, আমি তোমার কথা বলিনি। আচ্ছা, ওয়েটারকে বলো বিল রেডি করতে। ইরা, তুমি এতগুলো বিল দিবে কি করে? আকাশ, এত কিছু যখন পেরেছি, তখন এটা তো সামান্য মায়। এইদিকে ওয়েটার তো বিল নিয়ে আসে, আকাশ কার্ড বের করে যেই বিল দিতে যাবে, তখনই ওখানে ম্যানেজার চলে আসে। ম্যানেজার, স্যার আপনি কেন বিল দিবেন? আপনাকে কোন বিল দিতে হবে না। রিয়া, বিল কেন দিবে না? ম্যানেজার, অনি বিল দিবে, নাকি দিবে না, সেটা আমি ঠিক করব। তা নিয়ে আপনাদের ভাবতে হবে না। রিমু, তাই বলে এতগুলো বিল আপনি নিবেন না। ম্যানেজার, আপনাদের কাছে অনেক হতে পারে, কিন্তু উনি এই ডলার 1 মিনিটেই কামাতে পারে। তাছাড়া স্যার আপনার যদি আরো কিছু লাগে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। আকাশ, আমার কোন কিছু লাগবে না। তোমরা তাহলে আমরা গেলাম। এইদিকে ওদের কারোর মাথায় কিছু ঢুকছে না। কেননা রিমু আর রিয়া যা ভেবেছিল তার কোন কিছু হলো না বলে ওরা একটু বেশিই অবাক হয়।
এইদিকে ওরা বের হতে যাবে, তখনই ইনস্টামিলিয়নাইরি লেখক পর্ব 09। তখনই ইরা কারো সাথে ধাক্কা খেতে যাবে, সাথে সাথে আকাশ ইরাকে সাইডে সরিয়ে দেয় আর আকাশ নিজে ওই লোকটার সাথে ধাক্কা খায়। লোকটাকে যদিও আকাশ চিনতে পারেনি, কিন্তু ইরা ঠিকই চিনতে পেরেছে, কেননা লোকটা আর ইরার বাবা একই সাথে বিজনেস করে। তবে লোকটা ইরার বাবার কাছ থেকে প্রোডাক্ট কিনে সেগুলো বাজারজাত করে। লোক, তুমি রফিক চৌধুরী মেয়ে ইরা? ইরা: জি আঙ্কেল, কিন্তু আপনি এখানে কেন? আর সব সময় সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় নাকি? লোক: কি করব বলা তো যায় না, কখন কি হয়ে যায়। তা এই ছেলেটা কেহ? আমার সাথে এতগুলো সিকিউরিটি থাকার সত্ত্বেও তোমাকে যেভাবে বাঁচালো, সত্যি ছেলেটার সাহস আছে বলতে হবে। ইরা: আঙ্কেল, ও আমার বয়ফ্রেন্ড। ওর সাহস একটু বরাবরই বেশি, সেটা আমি জানি। এইদিকে রিমু আর রিয়া তো অবাক হয়, কেননা ইরা এইভাবে ওকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিবে, ওরা এটা ভাবতেও পারেনি। রিমু: কি বলছি সেইগুলো কানে কানে। ইরা: আমি কি করলাম কানে কানে? রিমু: তুই ওকে তোর বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে যে দিলি, এখন উনি যদি তোর বাবাকে বলে দেয় আর তোর বাবা যদি কোন ঝামেলা করে বসে কানে কানে। ইরা: তারপরে দেখা যাবে কানে কানে। লোক: তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো? ইরা: না মানে আঙ্কেল, ওরা আপনার সম্পর্কে জিজ্ঞেস করতেছিল। লোক: তা তোমাদের খাওয়া কি শেষ হইছে, নাকি মাই খেতে এলে? ইরা: আমাদের খাওয়া শেষ, এখন বের হব। তাহলে আঙ্কেল চলি আমরা। ওরা চলে আসে ওখান থেকে। এভাবে কয়েকদিন কেটে যায়, এইদিকে ইরা এখন নিজে থেকেই আকাশের খেয়াল রাখতে শুরু করে। কিছুদিন পরে রফিক: ইরা, ইরা কোথায় গেলি? ইরা: কি হয়েছে আবু, তুমি এভাবে ডাকছো কেন আমাকে? রফিক: তোর সাথে আমার কিছু কথা আছে। ইরা: কি কথা বলো? রফিক: আমি তোর জন্য ছেলে দেখতেছি। ইরা: বুঝলাম না, আমার এখনো পড়াশোনা শেষ হতে আরো 89 মাস বাকি আর তুমি এখন থেকে ছেলে দেখতেছো মানে? রফিক: তাতে কি, এখন ছেলে দেখে রাখি। পরে যখন তোর পরীক্ষা শেষ হবে, তখন দিয়ে দিব। ইরা: আমার তো মনে হচ্ছে তুমি ছেলে পছন্দ করে রেখেছ। রফিক: ধরে নে তেমনই। ইরা: তা নাম কি ছেলের শুনি? রফিক ইরাকে নাম বলতে যাবে, তখনই রিয়া কল দেয়। ইরা: আব্বু, রিয়া কল করেছে, আমি ওর সাথে একটু কথা বলে আসি। এরপর রিয়ার সাথে কথা বলে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে, কেননা অভি আর রিয়াজ আজকে নিজেদের মধ্যে মারামারি করতে থাকে, কেননা মারামারি লেগেছে ইরার কারণে, আর সেটা কিভাবে, তা আমি আপনাদের পরেই জানাচ্ছি। একটু পরে ইরা ভার্সিটিতে আসে, এসে দেখে কিছু কিছু সিকিউরিটি আঘাত পেয়েছে আর অভি আর রিয়াজ নিজেদের মধ্যে মারামারি করার জন্য একটু দুজনেরই রক্ত বের হয়েছে। এইদিকে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল। পুলিশ: আপনারা যদি নিজেদের মধ্যে এভাবে মারামারি করেন, তাহলে আপনাদের দেখে বাকিরা কি শিখবে? অভি: ওই রিয়াজ ছেলেটার সাহস কি করে আমার বন্ধুদের নিয়ে নোংরা কথা বলার? পুলিশ: কাকে নিয়ে কি বলেছে? অভি: সেটা আমি আপনাকে পরে বলবো। আপনি এখন আসতে পারেন। পুলিশ: আপনাদের এরকম অবস্থায় রেখে গেলে আপনারা আবারও মারামারি শুরু করে দিবেন, সেজন্য তা আমি হতে দিতে পারি না। রিয়াজ: এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনি এখান থেকে আসতে পারেন। আমার ব্যাপার আমি নিজেই বুঝে নিব। পুলিশ: দেখুন স্যার, আপনারা এই শহরের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। আপনারা যদি এরকম করেন, তাহলে কি করে হবে? আপনাদের জন্য তো আমাদেরই বিপদে পড়তে হবে। রিয়াজ: সেটা আপনাদের ইচ্ছে, তবে আজকে আমি তো ওকে মেরাই ছাড়ব। পুলিশ: শান্ত হন আপনারা। কেউ কাউকে মারতে হবে না। আপনারা দুজনই এখন সরে দাঁড়ান। আমি আপনাদের পরিবারকে খবর দিয়েছি, ওনারা এখনই চলে আসবে। কয়েক মিনিট পরে রাজীব চৌধুরী আর জাফর চৌধুরী ওখানে এসে নিজেদের ছেলের কাছে যায়। রাজীব: কার এত বড় সাহস আমার ছেলেকে মারে? রেগে অভি: আমি মেরেছি, কি করবেন আপনি? রাজীব: তুমি এখনো বাচ্চা, সেজন্য আমাকে চিনতে পারোনি।
যদি চিনতে পারতে তাহলে তোমার বাবার মতো চুপ করে থাকতে। রেগে জাফর, আমি জানি আপনার মতো এত ধনী আমি না, তবুও এতটা গরিবও না আমি। এই দেশে ধনীদের তালিকায় তৃতীয় নাম্বারে আছি আমি, আর আপনি দ্বিতীয় নাম্বারে। সেজন্য এটা ভেবে নিবেন না ক্ষমতা আমার কম। আমার ছেলেকে যে মেরেছে, চাইলে আমি এখনই তাকে মেরে ফেলতে পারি। রেগে রিয়াজ, আব্বু তুমি কি দেখেছো কিভাবে আমাকে কথা শোনাচ্ছে? রাজীব, তুই কোন চিন্তা করিস না, আমি তো আছি তোর সাথে। আমিও তো দেখতে চাই কার এত বড় সাহ হবে যে আমার সামনে তোকে মারবে। অন্যদিকে খবর পেয়ে আকাশ ওখানে চলে আসে, এসে ইরার পাশে এসে দাঁড়ায়। আকাশ, কি হয়েছে এখানে? ইরা, আমি তো নিজেই কোন কিছু জানি না। আকাশ, তাহলে কেহ জানে? ইরা, রিয়া আমাকে নিয়ে এসেছে, জানে সব কিছু। আকাশ, রিয়া কি হয়েছে এখানে? আর অভি আর রিয়া যেভাবে মারামারি করলো কেন? রিয়া, সবই হয়েছে ইরার জন্য। ইরা, আমার জন্য কিভাবে হবে? আমি তো এখানে এসেছি তোর কল পাওয়ার পরে। রিয়া, কিন্তু। ইরা, কিন্তু কি? রিয়া, আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন অভি আমাদের গ্রুপ ছবিগুলো দেখছিল, যে ছবিগুলো আমরা তোর জন্মদিনে তুলেছিলাম। ইরা, তারপর কি হলো? রিয়া, কোথায় থেকে রিয়াজ চলে আসে আর তোর ছবি দেখে ফেলে। তার সাথে তোকে ভালো লেগে যায়। ইরা, তারপর কি হয়েছে? রিয়া, পরে অভি বলে, অভি তোকে ভালোবাসে। ইরা, কি? অভির কি মাথা খারাপ নাকি যে ও আমাকে ভালোবাসবে? রিয়া, সে আমি কি জানি। ইরা, আচ্ছা তোকে জানতে হবে না, এরপর কি হয়েছে সেগুলো বল। রিয়া, এরপর রিয়াজ তোকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতে থাকে। অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, ওই কথাগুলো শুনে অভি তো আরো রেগে যায় আর রিয়াজকে একটা ঘুষি মারে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। আকাশ, তার মানে রিয়াজ ইরাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল? রিয়া, হ্যাঁ, সাথে এটাও বলেছে ইরাকে ওহ নাকি বিয়ে করেই ছাড়বে। আকাশ, করাচ্ছি ওকে আমি বিয়ে। রেগে এই বলে আকাশ ওই দিকে যেতে থাকে, তখন ইরা এসে হাত ধরে ফেলে। ইরা, তোমার কি মাথা ঠিক আছে? দেখছো না এখানে কত সিকিউরিটি আছে, এই সবের ভিতরে তুমি কি পারবে এদের সাথে? তার সাথে পুলিশও আছে এখানে। আকাশ, তো ওই রিয়াজ তোমাকে আজে বাজে কথা বলবে, তা আমি শোনার পরেও বসে থাকবো, তা কি করে হয়? ইরা, তুমি কি ওদের সাথে পারবে? তাছাড়া অভির বাবাও তো ক্ষমতার জোরে ওদের সাথে পেরে উঠবে না। সেখানে তুমি কি ভাবে কি করবে আর? আকাশ, আমি এরকম অনেক কিছু করতে পারি, যা তুমি জানো না। ইরা, কি দরকার এদের সাথে ঝামেলা করার? যদি তোমার কিছু হয়ে যায়, তখন কি হবে? আকাশ, কিছুই হবে না আমার, তবে যদি আমার কিছু হয়, তাহলে তোমাকে আমার মোবাইল দিলাম আর এই মোবাইলে একটা নাম্বার আছে, এই নাম্বারে কল দিয়ে বলবে আমার সাহায্য লাগবে, আর ঠিকানা বলে দিও, বাকিটা পরে তুমি নিজেই দেখতে পারবে। ইরা, কিন্তু ততক্ষণে যদি লেট হয়ে যায়? আকাশ, কোন কিছু হবে না, ভরসা রাখো আমার উপরে। এই বলে আকাশ ওদের দিকে যেতে থাকে। এই দিকে অভির বাবা আর রিয়াজের বাবা তো ঝগড়া চলতেই থাকে। এক একজন এক এক রকমের ধমক দিতেই থাকে। অন্যদিকে পরিস্থিতি আগেই খারাপ হবে বুঝতে পেরে পুলিশ অফিসার আরও কিছু পুলিশ আনিয়ে নেয়। একটু পরে রাজীব, আমার ছেলের গায়ে হাত তোলার জন্য আমি তোর ছেলের জীবন কেড়ে নিব, সে যে ভাবেই হোক না কেন। রেগে এই কথা শুনে জাফর চৌধুরী তো আরো বেশি রেগে যায়। জাফর, তুই কি ভেবেছিস আমার ছেলের কিছু হয়ে গেলে আমি তুই আর তোর ছেলেকে জীবিত রাখবো? তুই সেটা ভাবলি কি করে? রিয়াজ, বাবা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এখনই আমাদের সিকিউরিটি গুলোকে বলো ওদের গুলি করে এখানেই মেরে ফেলার জন্য। পুলিশ, আপনারা কি শুরু করলেন? এরকম হলে আমি নিজেই আপনাদের থানায় নিতে বাধ্য হব। রাজীব, তুই কি ভুলে গেছিস আমরা কেহ? আমাদের থানায় নেওয়ার সাহস তুই কোথায় ফেলি? রেগে জাফর, আজকে এখানে আমি লাশের বন্যা বসিয়ে দিব। রেগে
এদের এভাবে রেগে যাওয়া দেখে পুলিশ অফিসার বন্দুক বের করে, দুই দিকে দুইটা ধরে। আর আকাশ তখনই একটা গুলি চালিয়ে দেয়। এতে ওখানে থাকা সবাই অবাক হয়। আর আপনারাও একটু অবাক হয়েছেন, সেজন্য গল্পের পরের কাহিনী জানতে পারবেন সিজন 2 পড়ার পরে। সেজন্য সিজন 2 জন্য অপেক্ষা করুন। আর এত দিন ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আর অপেক্ষা করুন সিজন 2 এর জন্য।